বার্গেন-বেলসেন ছিল একটি বন্দি শিবির যেখানে সহিংসতা কেবল মূর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ থেকেই আসেনি, বরং যারা প্রতিদিন বন্দীদের পাহারা দিত তাদের থেকেও এসেছিল। তাদের মধ্যে মহিলা প্রহরীরা ক্ষুধা, রোগ এবং পরিত্যক্ততায় চিহ্নিত একটি স্থানে প্রতিদিনের দুর্ভোগে অবদান রেখেছিল। মুক্তির পর যে ভয়াবহতা উন্মোচিত হয়েছিল তা ন্যায়বিচার প্রতিষ্ঠার জরুরি প্রয়োজন দেখিয়েছিল। সামরিক আদালতের মাধ্যমে বন্দীদের বিরুদ্ধে নির্যাতন, শাস্তি এবং পদ্ধতিগত গ্রেপ্তার করা হয়েছিল, বিচার করা হয়েছিল এবং এমন প্রক্রিয়াতে দোষী সাব্যস্ত করা হয়েছিল যা শাস্তির অবসান ঘটাতে চেয়েছিল। শিবিরে যা কিছু ঘটেছিল তার গুরুত্ব একটি গভীর ক্ষত রেখে গেছে যা নিরাময় করা কঠিন। মুক্তির পরে সংগৃহীত সাক্ষ্য, নথি এবং চিত্রগুলি কী ঘটেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ রাখেনি। কিন্তু সেই মহিলাদের কি হয়েছিল যারা শিবিরের সন্ত্রাসে অংশ নিয়েছিল? তারা কি তাদের কৃতকর্মের জন্য সত্যিই মূল্য পরিশোধ করেছিল? মুক্তি, ভয়াবহতার আবিষ্কার। 1945 সালের এপ্রিলে ব্রিটিশ এবং কানাডিয়ান বাহিনী জার্মানির লোয়ার স্যাক্সনির বার্গেন-বেলসেন বন্দি শিবিরে পৌঁছেছিল। যদিও প্রতিবেদনে বলা হয়েছিল যে সেখানে কেবল যুদ্ধবন্দী ছিল, তারা যা খুঁজে পেয়েছিল তা ছিল আরও খারাপ: কয়েক হাজার অচিহ্নিত মৃতদেহ এবং প্রায় 60,000 জীবিত কিন্তু গুরুতর অসুস্থ মানুষ। তাদের বেশিরভাগই ইহুদি ছিল। 15 এপ্রিল ব্রিটিশ 83তম অ্যান্টি-ট্যাঙ্ক রেজিমেন্টের সৈন্যরা প্রথম শিবিরে প্রবেশ করে। যুদ্ধের সময় তারা যা দেখেছিল তার কিছুই তাদের এমন ভয়ানক কিছুর জন্য প্রস্তুত করেনি: স্তূপীকৃত মৃতদেহ, অচেতন প্রায় জীবিত এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা রোগ। সেই দিন থেকে টাইফাস মহামারী এবং অপুষ্টির কারণে প্রতিদিন প্রায় 500 জন মারা যাচ্ছিল। যদিও বার্গেন-বেলসেন বিনাশের জন্য তৈরি করা হয়নি, চরম পরিস্থিতি এটিকে সবচেয়ে মারাত্মক শিবিরগুলির মধ্যে একটিতে পরিণত করেছিল। মুক্তির আগের মাসগুলিতেই প্রায় 35,000 বন্দী মারা গিয়েছিল। প্রথম যোগাযোগটি ঘটেছিল যখন সাদা পতাকা বহনকারী একজন জার্মান দূত যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন, ব্রিটিশদের টাইফাসের বিস্তার সম্পর্কে সতর্ক করেছিলেন। প্রথমে অফিসাররা সন্দেহ করেছিলেন, কিন্তু তারা শিবিরের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পৌঁছানোর পরে তারা অবিলম্বে বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি প্রত্যাশার চেয়ে অনেক খারাপ। মুক্তির পর নতুন সমস্যা দেখা দেয়। প্রথম সপ্তাহে অনেক জীবিত ব্যক্তি মারা যান কারণ তাদের শরীর তাদের দেওয়া পুষ্টিকর খাবার সহ্য করতে পারেনি। এই ধরনের জরুরি পরিস্থিতিতে অভিজ্ঞতার অভাব সংকট মোকাবিলা করা খুব কঠিন করে তুলেছিল। ব্রিটিশরা হাজার হাজার মৃতের দাফনের ব্যবস্থা করেছিল। তারা বন্দী এসএস রক্ষীদের মৃতদেহ সংগ্রহ করতে এবং গ্লাভস বা সুরক্ষা ছাড়াই কবর দিতে বাধ্য করেছিল। এই কাজটি অনেককে টাইফাস এবং অন্যান্য রোগের ঝুঁকিতে ফেলেছিল। পরের সপ্তাহগুলোতে টাইফাসে 17 জন এসএস কর্মী মারা যান। এছাড়াও পালানোর চেষ্টার পর 3 জনকে গুলি করে হত্যা করা হয়। প্রথম দিনগুলোতে শিবিরে বিশৃঙ্খলা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্রিটিশ কর্মী না থাকায় তারা হাঙ্গেরিয়ান সৈন্যদের পাহারা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া। এর ফলে এমন ঘটনা ঘটে যেখানে কিছু বন্দী খাবারের জন্য মরিয়া হয়ে নিহত হয়েছিল। টাইফাসের মহামারী ছড়িয়ে পড়তেই থাকে। পর্যাপ্ত ওষুধ বা ন্যূনতম স্বাস্থ্যবিধির জন্য কোনো ব্যবস্থা ছিল না। অনেক বন্দীকে কাছাকাছি একটি প্রাক্তন সামরিক ক্যাম্পে স্থানান্তর করা হয়েছিল, যেখানে তারা আরও ভালো যত্ন পেতে শুরু করে, যদিও হাজার হাজার লোকের জন্য এটি ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছিল। শিবিরের ভেতরের দৃশ্য ছিল হতাশাজনক: একা শিশু, হাঁটতে অক্ষম প্রাপ্তবয়স্ক, কাদামাটির সাথে মিশে থাকা প্রাণহীন দেহ এবং অসহ্য গন্ধ যা পুরো পরিবেশকে আচ্ছন্ন করে রেখেছিল। কয়েকটি অস্থায়ী হাসপাতাল অবিলম্বে ভরে গিয়েছিল। সময়ের সাথে সাথে ব্রিটিশরা কিছু শৃঙ্খলা আনতে সক্ষম হয়েছিল। তারা ফিল্ড হাসপাতাল স্থাপন করে, জীবিতদের গুরুতর অপুষ্টির জন্য উপযুক্ত খাবার বিতরণ করে এবং জায়গাটি পরিষ্কার করতে শুরু করে। তারা প্রাক্তন এসএস রক্ষীদের মৃতদেহ কবর দিতে বাধ্য করেছিল, ঠিক তেমনি অপমানজনক উপায়ে যেভাবে তারা তাদের শিকারদের সাথে আচরণ করেছিল। তারা পর্যাপ্ত খাবার বা সুরক্ষা পায়নি এবং ধ্রুবক হুমকির অধীনে কাজ করত। বার্গেন-বেলসেনের মুক্তি স্বাধীনতা এনেছিল, কিন্তু এটি দেখিয়েছিল যে অনেকের দুর্ভোগ এখনও শেষ হয়নি। শারীরিক ও মানসিক পরিণতি দীর্ঘকাল স্থায়ী হবে। এই ঘটনাটি বিশ্বের কাছে বন্দি শিবিরগুলির ভয়াবহতা তুলে ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল। ব্রিটিশ সৈন্যদের তোলা ছবিগুলি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল এবং যুদ্ধাপরাধের বিচারে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করেছিল। বেলসেন বিচারের শুরু। বার্গেন-বেলসেন মুক্তির 5 মাস পর দোষীদের জবাবদিহি করার জন্য বিচার শুরু হয়।
বেলসেন বিচার নামে পরিচিত এই প্রক্রিয়াটি ছিল নাৎসি শাসনের অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার প্রথম গুরুত্বপূর্ণ প্রচেষ্টাগুলির মধ্যে একটি। ব্রিটিশ সামরিক আদালত জার্মানির লুনেবার্গ শহরের একটি পুরানো জিমনাস্টিয়ামে বসেছিল। বিচারটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল, কারণ এটি বন্দি শিবিরগুলিতে সংঘটিত নির্যাতনের মাত্রা জনসমক্ষে তুলে ধরেছিল। ৪৫ জন মহিলা এবং ৪৮ জন পুরুষকে অভিযুক্ত করা হয়েছিল যারা প্রহরী বা কর্মী হিসাবে কাজ করত। তাদের মধ্যে ইরমা গ্রেস, জোহানা বোরম্যান এবং এলিজাবেথ ভলকেনরাথের মতো ব্যক্তিত্ব ছিলেন। তারা সকলেই বন্দি নির্যাতনের, হত্যার এবং অমানবিক আচরণের মতো গুরুতর অভিযোগের করেছিলেন। বিচারের সবচেয়ে প্রভাবশালী দিকগুলির মধ্যে একটি ছিল প্রমাণ হিসাবে চলচ্চিত্রের উপস্থাপনা। ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ার জন্য ভিডিও রেকর্ডিং ব্যবহার করা হয়েছিল। ছবিগুলি বার্গেন-বেলসেনে পাওয়া ভয়াবহতা দেখিয়েছিল এবং বিচারক, আইনজীবী এবং দর্শকদের উপর একটি অমোঘ ছাপ ফেলেছিল। বিচার প্রক্রিয়া শিবিরে দৈনন্দিন জীবনের অনেক বিবরণ প্রকাশ করেছে: নৃশংস শাস্তি, জোরপূর্বক কুচকাওয়াজ, বন্দীদের আক্রমণ করার জন্য কুকুরের ব্যবহার এবং চরম ক্ষুধার্ত পরিস্থিতি। বেঁচে থাকা ব্যক্তিদের গল্প প্রকাশিত হয়েছিল যারা তাদের দুর্বলতা সত্ত্বেও তাদের প্রাক্তন জল্লাদদের বিরুদ্ধে সাহসের সাথে সাক্ষ্য দিয়েছিল। বিচার ২ মাস স্থায়ী হয়েছিল। শেষ পর্যন্ত জার্মানির ব্রিটিশ অঞ্চলে ১৯৪৫ থেকে ১৯৪৯ সালের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় ৬৭৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের মধ্যে ২৩০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ফাঁসি প্রধানত হামেলিন কারাগারে কার্যকর করা হয়েছিল। অ্যালবার্ট পিয়েরপয়েন্ট, ব্রিটেনের সবচেয়ে অভিজ্ঞ জল্লাদ, রায় কার্যকর করার দায়িত্বে ছিলেন। তার তত্ত্বাবধানে মোট ১৯১ জন পুরুষ এবং ১০ জন মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়া মহিলাদের মধ্যে ইরমা গ্রেস, জোহানা বোরম্যান এবং এলিজাবেথ ভলকেনরাথ ছিলেন। তাদের অপরাধ প্রমাণ এবং প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হওয়ার পর ১৯৪৫ সালের ১৩ ডিসেম্বর তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। বিচার চলাকালীন কেউ কেউ কেবল আদেশ পালন করছে বলে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিল। তবে ভুক্তভোগীদের সাক্ষ্য এবং প্রমাণ দেখিয়েছে যে অনেকে তাদের নিজস্ব উদ্যোগে নিষ্ঠুরভাবে কাজ করেছিল। বিভিন্ন ক্ষেত্রে সাক্ষীরা বর্ণনা করেছেন যে কিভাবে মহিলা প্রহরীরা মহিলা বন্দীদের মারধর করত, তাদের মৃত্যুর দিকে পাঠাত বা অপ্রয়োজনে তাদের অপমান করত। অন্যরা দ্রুত আনুগত্য না করলে আক্রমণ করার জন্য প্রশিক্ষিত কুকুর ব্যবহারের বিষয়ে সাক্ষ্য দিয়েছিল। বিচারটি নিয়ন্ত্রণ সরঞ্জাম হিসাবে ক্ষুধার ভূমিকাও তুলে ধরেছিল। অনেক বন্দী কেবল রোগের কারণেই নয়, ইচ্ছাকৃতভাবে সৃষ্ট তীব্র অপুষ্টির কারণেও মারা গিয়েছিল। আদালত এই অপরাধের বিচার করার জন্য ব্রিটিশ সামরিক আইন প্রয়োগ করেছিল। যদিও কিছু অভিযুক্ত হালকা সাজা পেয়েছিল, সবচেয়ে গুরুতর মামলাগুলি মৃত্যুদণ্ডে শেষ হয়েছিল। বিচারের সংগঠন সাক্ষ্য এবং ডকুমেন্টেশন সংগ্রহ করার অনুমতি দিয়েছে যা নুরেমবার্গ বিচারের মতো পরবর্তী প্রক্রিয়াগুলির জন্য মৌলিক হবে। প্রক্রিয়াটির গুরুত্ব সত্ত্বেও সকল অপরাধীকে বিচারের আওতায় আনা যায়নি। কেউ কেউ পালাতে বা লঘুদণ্ড পেতে সক্ষম হয়েছিল। তবে বেলসেন বিচার নৃশংসতায় জড়িতদের জবাবদিহি করার জন্য একটি প্রথম দৃঢ় প্রচেষ্টা চিহ্নিত করেছে। এই বিচারের প্রভাব ছিল তাৎক্ষণিক। ব্রিটেন এবং অন্যান্য মিত্র দেশগুলিতে জনমত যা ঘটেছিল তার বিবরণ জেনে হতবাক হয়েছিল। মৃতদেহের ছবি, বেঁচে থাকা ব্যক্তিদের গল্প এবং অভিযুক্তদের স্বীকারোক্তি ভয়াবহতার পরিধিকে অকাট্যভাবে দেখানোর জন্য কাজ করেছিল। বেলসেন বিচার কেবল দোষীদের বিচার করেনি, এটি বিশ্বের জন্য একটি অনুস্মারক হয়ে দাঁড়িয়েছিল। এটি দেখিয়েছিল যে ব্যাপক অপরাধগুলি শাস্তিহীন থাকবে না এবং পরবর্তী বছরগুলিতে আন্তর্জাতিক বিচারের জন্য একটি নজির স্থাপন করেছিল। যদিও বেঁচে থাকা ব্যক্তিরা তাদের হারানো সবকিছু পুনরুদ্ধার করতে পারেনি, অন্তত তারা দেখেছিল যে তাদের জল্লাদরা তাদের কাজের পরিণতি ভোগ করছে। অ্যালবার্ট পিয়েরপোজেন্ট, ফাঁসির জল্লাদ। বেলসেন বিচার শেষ হওয়ার পর দোষীদের ফাঁসি দেওয়ার পর্ব শুরু হয়। এই কাজটি ব্রিটেনের সবচেয়ে অভিজ্ঞ জল্লাদ অ্যালবার্ট পিয়েরপোজেন্টের উপর বর্তায়। পিয়েরপোজেন্ট এমন একটি পরিবার থেকে এসেছিলেন যারা এই পেশায় নিয়োজিত ছিল। তার বাবা এবং চাচাও সরকারি জল্লাদ ছিলেন। অল্প বয়স থেকেই অ্যালবার্ট জানতেন যে তিনি একই পথে হাঁটতে চান। ১৯৩২ সালে ২৭ বছর বয়সে তিনি সহকারী হিসেবে তার প্রথম ফাঁসি কার্যকর করেন এবং ১৯৪১ সালে তিনি প্রধান জল্লাদ হিসেবে কাজ করছিলেন। তিনি তার পেশাদারিত্ব এবং নির্ভুলতার জন্য পরিচিত ছিলেন। দ্রুত মৃত্যু নিশ্চিত করার জন্য তিনি সর্বদা ব্যক্তির ওজন এবং উচ্চতার উপর ভিত্তি করে দড়ির দৈর্ঘ্য সাবধানে গণনা করতেন। তার কর্মজীবনে পিয়েরপোজেন্ট ৬০০রও বেশি লোককে ফাঁসি দিয়েছেন, যার মধ্যে সাধারণ অপরাধী, গুপ্তচর এবং যুদ্ধের পর নাৎসি যুদ্ধাপরাধীরা অন্তর্ভুক্ত ছিল।
জার্মানিতে ফাঁসির জন্য তাকে লোয়ার স্যাক্সনির হামেলিন কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সেখানে প্রধান ভবনের একটি আলাদা অংশে একটি বিশেষ ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়েছিল। কাঠামোটি দ্বৈত ফাঁসির অনুমতি দিত, যদিও কিছু ক্ষেত্রে ফাঁসি এক এক করে দেওয়া হয়েছিল। 1945 সালের 13 ডিসেম্বর ছিল সবচেয়ে তীব্র দিনগুলির মধ্যে একটি। সেই সকালে পিয়েরপয়েন্ট 3 জন মহিলা এবং 10 জন পুরুষকে ফাঁসি দিয়েছিলেন, যারা সকলেই বার্গেন-বেলসেনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। তাদের মধ্যে ইরমা গ্রেস, জোহানা বোরম্যান এবং এলিজাবেথ ভলকেনরাথ ছিলেন। মহিলাদের ফাঁসির সময় একজন মহিলা কারা কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। তা সত্ত্বেও পিয়েরপোজেন্ট নিজেই সমস্ত প্রক্রিয়া পরিচালনার উপর জোর দিয়েছিলেন। প্রতিবেদন অনুসারে ইরমা গ্রেস, যার বয়স ছিল মাত্র 22 বছর, শান্তভাবে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। তিনি মুখবন্ধনী পরতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রহরীরা তাকে ধরে রেখেছিল। বলা হয় যে পিয়েরপোজেন্ট লিভার টানার কিছুক্ষণ আগে তিনি জার্মান ভাষায় কুদ্রুত চিৎকার করেছিলেন। গ্রেসের ফাঁসি স্বাভাবিকের চেয়ে দ্রুত হয়নি। দড়ির বাঁধন সঠিক ছিল না, এবং তরুণীটির তাৎক্ষণিক ঘাট ভাঙার পরিবর্তে শ্বাসরোধে মৃত্যু হয়েছিল। কিছু সাক্ষী এই ঘটনাটিকে পিয়েরপোজেন্টের ইচ্ছাকৃত কাজ হিসেবে ব্যাখ্যা করেছিলেন, যদিও সরকারি প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। জোহানা বোরম্যান ছিলেন পরবর্তী। বেটে এবং সম্পূর্ণ পরাজিত, তিনি কোনো প্রতিরোধ করেননি। তার মৃত্যু দ্রুত এবং জটিলতাহীন ছিল। এলিজাবেথ ভলকেনরাথ, যিনি গুরুতর অভিযোগের করেছিলেন, কিছুক্ষণ পরেই ফাঁসির মঞ্চে উঠেছিলেন। তিনি আউশভিটস এবং বার্গেন-বেলসেনে মহিলা বন্দীদের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তার ফাঁসি দ্রুত কার্যকর করা হয়েছিল। মহিলাদের পর পিয়েরপোজেন্ট 10 জন পুরুষকে ফাঁসি দিতে অগ্রসর হন। দ্বৈত ফাঁসির মঞ্চে তারা দুজন দুজন করে পড়ে গিয়েছিল, যা রায় কার্যকর করার প্রয়োজনীয় সময় কমিয়ে দিয়েছিল। পিয়েরপোজেন্ট একটি ছোট দল নিয়ে কাজ করতেন, যার মধ্যে প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং দোষীদের প্রস্তুত করার জন্য সহায়তাকারী অন্তর্ভুক্ত ছিল। সমস্ত পদক্ষেপ দ্রুত এবং সুপরিকল্পিত ছিল। জার্মানিতে তার থাকার সময় পিয়েরপোজেন্ট 1945 থেকে 1949 সালের মধ্যে 226 জনকে ফাঁসি দিয়েছিলেন। কিছুদিনে তিনি 10টিরও বেশি ফাঁসি কার্যকর করেছিলেন। তার দক্ষতা সত্ত্বেও পিয়েরপোজেন্ট তার কাজকে ব্যক্তিগত সন্তুষ্টির উৎস হিসাবে নয়, বরং একটি কর্তব্য হিসাবে বিবেচনা করতেন। তিনি পদ্ধতির সীমার মধ্যে প্রতিটি ফাঁসি যতটা সম্ভব দ্রুত এবং মানবিক করার চেষ্টা করেছিলেন। 1956 সালে বেতন সংক্রান্ত বিষয়ে সরকারের সাথে মতবিরোধের পর পিয়েরপয়েন্ট অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি অবিলম্বে তার পদত্যাগপত্র জমা দেন এবং আর কখনও এই পেশায় ফিরে আসেননি। তিনি তার শেষ বছরগুলি লিভারপুলের কাছে সাউথপোর্টে তার স্ত্রীর সাথে একটি পাব মদ্যশালায় কাজ করে কাটিয়েছিলেন। 1992 সালে 87 বছর বয়সে তিনি মারা যান। ইরমা গ্রেস, আউশভিটস ও বার্গেন-বেলসেনের পশু। ইরমা গ্রেস ছিলেন নাৎসি বন্দি শিবিরগুলির মহিলা প্রহরীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত নামগুলির মধ্যে একজন। তার গল্প শুরু হয়েছিল 1923 সালে জার্মানির ওয়ারখেনে। একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা গ্রেসের শৈশব কেটেছিল পারিবারিক ট্র্যাজেডির মধ্য দিয়ে। যখন তার বয়স ছিল মাত্র 13 বছর, তখন তার মা আত্মহত্যা করেন। 14 বছর বয়সে স্কুল ত্যাগ করার পর তিনি স্থানীয় খামার ও দোকানে কাজ করতে শুরু করেন। 1939 সালে তিনি নাৎসি ডাক্তারদের পরিচালিত একটি স্যানাটোরিয়ামে সহকারী হিসেবে যোগ দেন। সেখানে বন্দীদের উপর পরিচালিত নৃশংস চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা প্রত্যক্ষ করেন, যা পরবর্তীতে তার আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। 18 বছর বয়সে গ্রেস প্রহরী হিসেবে প্রশিক্ষণের জন্য রাভেন্সব্রুক বন্দি শিবিরে যোগ দেন। 1943 সালে তাকে আউশভিটসে বদলি করা হয়, যেখানে অতি দ্রুত তিনি তার নির্মমতার জন্য কুখ্যাতি অর্জন করেন। সেখানে তিনি 18,000-এরও বেশি মহিলা বন্দির তত্ত্বাবধান করতেন, যাদের অধিকাংশই ছিলেন হাঙ্গেরীয় ইহুদি। তার উপস্থিতি তার নিখুঁত ইউনিফর্ম, সেলফোনাবিত চামড়ার চাবুক এবং তার পিস্তলের জন্য উল্লেখযোগ্য ছিল। তিনি বন্দীদের, বিশেষ করে রোল কলের সময়, নির্মমভাবে মারধরের জন্য পরিচিত ছিলেন, যেখানে যে কোনো ভুল বা বিলম্ব চাবুক বা ঘুষি দিয়ে শাস্তি দেওয়া হতো। গ্রেস শিবিরে তার আধিপত্যের অংশ হিসাবে 2টি বট কুকুর ব্যবহার করত। প্রায়শই তিনি সেই বন্দীদের উপর তাদের ছেড়ে দিতেন যারা জোরপূর্বক কুচকাওয়াজের গতি বজায় রাখতে পারত না বা যারা সামান্যতম নিয়ম লঙ্ঘন করত। তার বিরুদ্ধে সবচেয়ে খারাপ অভিযোগগুলির মধ্যে একটি হল গ্যাস চেম্বারের জন্য নির্বাচনে তার অংশগ্রহণ। জোসেফ মেঙ্গেলের মতো ব্যক্তিত্বের সাথে তিনি কে বাঁচবে আর কে মরবে তা নির্ধারণের দায়িত্বে ছিলেন। অনেক সাক্ষী দাবি করেছিলেন যে তিনি সবচেয়ে কম বয়সী এবং সুন্দরী মহিলা বন্দীদের মৃত্যুর জন্য নির্বাচন করতেন। আউশভিটসে গ্রেস কেবল তার শারীরিক নিষ্ঠুরতার জন্যই নয়,
তার ব্যক্তিগত আচরণের জন্য ভীতিকর ছিলেন। এসএস অফিসার এবং কিছু মহিলা বন্দীর সাথে তার অন্তরঙ্গ সম্পর্কের কথা বলা হয়, যাদের পরে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়েছিল। 1945 সালের শুরুতে সোভিয়েত সেনাবাহিনীর অগ্রগতির মুখে গ্রেসকে আউশবিৎসের অন্যান্য কর্মীদের সাথে বার্গেন-বেলসেনে স্থানান্তর করা হয়েছিল। সেখানে শিবিরের ক্রমবর্ধমান হতাশাজনক পরিস্থিতি সত্ত্বেও তিনি তার স্যাডিস্টিক আচরণ অব্যাহত রেখেছিলেন। বার্গেন-বেলসেনে স্যানিটারি পরিস্থিতি ছিল ভয়াবহ। ক্ষুধা, টাইফাস এবং জলের অভাব প্রতিদিন শত শত মৃত্যুর কারণ ঘটায়। তবুও গ্রেস নির্মম শাস্তি আরোপ করে চলেছিল। তিনি ক্ষুধার্ত বন্দীদের মারধর করতেন যারা খাবার পাওয়ার চেষ্টা করত এবং তাদের ভেঙে না যাওয়া পর্যন্ত শারীরিক ব্যায়াম করতে বাধ্য করত। 1945 সালের 15 এপ্রিল যখন ব্রিটিশ বাহিনী শিবিরটি মুক্ত করে, তখন গ্রেসকে অন্যান্য প্রহরীদের সাথে বন্দী করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু নির্যাতনের কথা স্বীকার করেছিলেন, যদিও তিনি কেবল আদেশ পালন করছিলেন বলে তার দায়বদ্ধতা কমানোর চেষ্টা করেছিলেন। বেলসেন বিচারে সাক্ষীরা বিস্তারিতভাবে তার অপরাধ বর্ণনা করেছিলেন। বেশ কয়েকজন বেঁচে থাকা ব্যক্তি বর্ণনা করেছিলেন যে কিভাবে গ্রেস শত শত বন্দীকে মারধর করত, চাবুক মারত এবং মৃত্যুর দিকে পাঠাত। তার বিরুদ্ধে প্রমাণ ছিল অপ্রতিরোধ্য। গ্রেসকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার ফাঁসির সময় তার বয়স ছিল মাত্র 22 বছর, যা তাকে বিংশ শতাব্দীতে ব্রিটিশ আইনের অধীনে ফাঁসি হওয়া সবচেয়ে কম বয়সী মহিলায় পরিণত করেছিল। 1945 সালের 13 ডিসেম্বর হামেলিন কারাগারে অ্যালবার্ট পিয়েরপোজেন্ট তার ফাঁসি কার্যকর করেন। বলা হয় যে তিনি ঠান্ডা মাথায় ফাঁসির মঞ্চে উঠেছিলেন এবং এমনকি মুখবন্ধনী পরতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। ইরমা গ্রেসের গল্পটি সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলির মধ্যে একটি যে কিভাবে একজন তরুণ ব্যক্তি ঘৃণা ও সহিংসতার উপর ভিত্তি করে একটি শাসনের সবচেয়ে নিষ্ঠুর হাতিয়ারগুলির মধ্যে একটিতে পরিণত হতে পারে। এলিজাবেথ ভলকেনরাথ, এক তত্ত্বাবধায়কের উত্থান ও পতন। এলিজাবেথ ভলকেনরাথ ছিলেন নাৎসি বন্দী শিবিরগুলির সবচেয়ে ভীতিকর মহিলা প্রহরীদের মধ্যে একজন। তিনি 1919 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে রাভেন্সব্রুক শিবিরে প্রহরী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম দিন থেকেই তিনি তার কাজে দক্ষ প্রমাণিত হন, যা শীঘ্রই তাকে বৃহত্তর দায়িত্বের পদে অধিষ্ঠিত করে। 1942 সালের শুরুতে তাকে আউশবিৎসে স্থানান্তর করা হয়, যেখানে তিনি প্রথমে প্রহরী এবং পরে মহিলা বিভাগের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেছিলেন। যদিও তিনি অন্যান্য প্রহরীদের মতো চরম স্যাডিজমের জন্য পরিচিত ছিলেন না, তবে তার দ্বিতা এবং গ্যাস চেম্বারের জন্য নির্বাচনে তার অংশগ্রহণ তাকে একটি ভীতিকর ব্যক্তিত্বে পরিণত করেছিল। আউশবিৎসে থাকার সময় ভলকেনরাথ হেইঞ্জ ভলকেনরাথ নামে একজন এসএস অফিসারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি একটি ব্লকের নেতা ছিলেন এবং বন্দীদের নির্বাচন ও শাস্তি প্রদানে সক্রিয়ভাবে অংশ নিতেন। একসাথে তারা একটি দম্পতি গঠন করেছিলেন যারা বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষ্য অনুসারে পীড়িতদের প্রতি খুব কম সহানুভূতি দেখিয়েছিলেন। যখন সোভিয়েত সেনাবাহিনী আউশবিৎসের কাছে আসে, তখন এলিজাবেথকে বার্গেন-বেলসেনে পাঠানো হয়। সেখানে তিনি মহিলা বন্দীদের তত্ত্বাবধায়ক হিসাবে তার কাজ চালিয়ে যান, যদিও শিবিরের পরিস্থিতি অনেক খারাপ ছিল। বার্গেন-বেলসেনে অতিরিক্ত ভিড়, খাদ্যের অভাব এবং টাইফাসের মতো রোগের বিস্তার প্রতিদিন শত শত মৃত্যুর কারণ ঘটায়। হতাশার সেই পরিবেশে ভলকেনরাথ নির্মমভাবে শৃঙ্খলা বজায় রেখেছিলেন। সাক্ষীদের মতে তিনি অসুস্থ মহিলা বন্দীদের শারীরিক শাস্তি, মারধর এবং চিকিৎসা সহায়তা প্রদানে অস্বীকার করতেন। যদিও কেউ কেউ তাকে এমন একজন কর্মকর্তা হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছিলেন যিনি কেবল আদেশ পালন করছিলেন, তবে বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষ্য ইঙ্গিত দিয়েছিল যে তিনি নিজস্ব সিদ্ধান্ত নিয়েছিলেন যা বন্দীদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। 1945 সালের এপ্রিলে ব্রিটিশ বাহিনী বার্গেন-বেলসেন মুক্ত করার সময় ভলকেনরাথকে বন্দী করা হয়। তার বিচারে তিনি কেবল তার কর্তব্য পালন করছিলেন বলে তার কর্মের ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তবে তার বিরুদ্ধে প্রমাণ ছিল অকাট্য। আউশবিৎসের গ্যাস চেম্বারের জন্য নির্বাচনে তার অংশগ্রহণ, সেই সাথে বার্গেন-বেলসেনে তার নিষ্ঠুর আচরণের প্রমাণ উপস্থাপন করা হয়েছিল। সাক্ষ্য অসুস্থ মহিলা বন্দীদের মারধর, ধ্রুবক অপমান এবং সবচেয়ে দুর্বলদের প্রতি নির্দয় আচরণের কথা বলেছিল। সামরিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। এলিজাবেথ ভলকেনরাথকে 1945 সালের 13 ডিসেম্বর হামেলিন কারাগারে বার্গেন-বেলসেনের অন্য দুই মহিলা প্রহরীর সাথে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি কোনো প্রতিরোধ না করে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। অন্যান্য দণ্ডিতদের বিপরীতে তার মৃত্যু দ্রুত হয়েছিল। এটি সেই মামলাগুলির মধ্যে একটি ছিল যেখানে ন্যায়বিচার তাদের কাছে পৌঁছেছিল যারা নির্মমভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল।
এলিজাবেথ ভলকেনরাথের নাম নাৎসি বন্দি শিবির ব্যবস্থার সবচেয়ে খারাপ নির্যাতনের সাথে যুক্ত হয়ে আছে। জোহানা বোরম্যান, প্রহরী এবং তার কুকুর। জোহানা বোরম্যান ছিলেন নাৎসি বন্দি শিবিরগুলির সেই মহিলা প্রহরীদের একজন যিনি তার নিষ্ঠুরতার জন্য ইতিহাসে স্থান করে নিয়েছিলেন। তিনি 1893 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং যুদ্ধের আগে গৃহকর্মী ও পশু পরিচর্যাকারী হিসাবে কাজ করতেন। 1938 সালে তিনি লিচটেনবার্গ শিবিরের কর্মীদের সাথে যোগ দেন, যেখানে তিনি প্রহরী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরে তাকে রাভেন্সব্রুকে, একটি মহিলা শিবিরে এবং পরে আউশবিৎসে স্থানান্তর করা হয়, যেখানে তার কঠোরতার খ্যাতি দ্রুত বৃদ্ধি পায়। আউশবিৎসে বোরম্যান মহিলা বন্দীদের প্রতি তার নিষ্ঠুর আচরণের জন্য উল্লেখযোগ্য ছিলেন। তিনি একটি জার্মান শেফার্ড কুকুরের সাথে টহল দেওয়ার জন্য পরিচিত ছিলেন, যাকে তিনি তার আদেশ অমান্যকারীদের আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। বেশ কয়েকটি সাক্ষ্য অনুসারে তিনি বন্দীদের শাস্তি হিসাবে কুকুরটিকে কামড়ানোর নির্দেশ দিতেন। 1944 সালের শেষের দিকে, যখন সোভিয়েতরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল, তখন বোরম্যানকে বার্গেন-বেলসেনে স্থানান্তর করা হয়। সেখানে তিনি শিবিরের বিরাজমান বিশৃঙ্খলা ও দুর্দশার মধ্যে নির্মমভাবে তার কর্তৃত্ব প্রয়োগ করতে থাকেন। বোরম্যান নিয়মিতভাবে শারীরিক শাস্তি দিতেন। তিনি অসুস্থ ও দুর্বল বন্দীদের মারধর করতেন এবং প্রায়শই সেই নির্বাচনে অংশ নিতেন যা নির্ধারণ করত কোনো বন্দীদের স্থানান্তর বা নির্মূল করা হবে। 1945 সালের এপ্রিলে ব্রিটিশ বাহিনী কর্তৃক শিবিরটি মুক্ত হওয়ার পর বোরম্যানকে বার্গেন-বেলসেনের অন্যান্য কর্মীদের সাথে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি শৃঙ্খলা বজায় রাখার জন্য তার কুকুর ব্যবহার করার কথা স্বীকার করেছিলেন, যদিও তিনি নির্যাতনের ঘটনাগুলিকে লঘু করে দেখিয়েছিলেন। বেলসেন বিচারে বেশ কয়েকজন সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষ্য দেন। তারা বর্ণনা করেছিলেন যে কিভাবে তিনি বন্দীদের সাথে দুর্ব্যবহার করতেন এবং কিভাবে কুকুরটিকে সন্ত্রাসের হাতিয়ার হিসাবে ব্যবহার করতেন। মারধরের ঘটনায় তার অংশগ্রহণ এবং কষ্টের প্রতি তার উদাসীনতা জোরালোভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল। বোরম্যানকে যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। আদালত মনে করেছিল যে তার আচরণ মানবতা এবং মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ অভাব দেখায়। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1945 সালের 13 ডিসেম্বর জোহানা বোরম্যানকে হামেলিন কারাগারে বার্গেন-বেলসেনের অন্যান্য মহিলা প্রহরীদের সাথে ফাঁসি দেওয়া হয়েছিল। মৃত্যুর সময় তার বয়স ছিল 52 বছর। তিনি কোনো প্রতিরোধ ছাড়াই ফাঁসির মঞ্চে উঠেছিলেন। তার ফাঁসি দ্রুত হয়েছিল এবং শিবিরগুলিতে সংঘটিত অপরাধের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটির সমাপ্তি চিহ্নিত করেছিল। জোহানা বোরম্যানের গল্পটি একটি অনুস্মারক যে কিভাবে সাধারণ মানুষ নাৎসি ব্যবস্থার অধীনে সহিংসতা ও সন্ত্রাসের নির্বাহীতে পরিণত হয়েছিল। হার্টা এলার্ট, যে প্রহরী তার দোষ স্বীকার করেছিলেন। হার্টা এলার্ট ছিলেন নাৎসি বন্দি শিবিরগুলির সেই অল্প কয়েকজন মহিলা প্রহরীদের মধ্যে একজন যিনি প্রকাশ্যে নির্যাতনের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। 1905 সালে জার্মানিতে জন্মগ্রহণকারী এই নারী রাভেন্সব্রুক শিবিরে তত্ত্বাবধায়ক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। শিবির ব্যবস্থায় যোগদানের আগে তিনি বেসামরিক প্রতিষ্ঠানে রান্নাঘরের সহকারী হিসাবে কাজ করতেন। তার সামরিক প্রশিক্ষণ বা নিরাপত্তা ক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে নাৎসি শাসনের জন্য মহিলা কর্মীদের প্রয়োজনে তিনি প্রশাসনিক পদে এসএসে যোগদান করেন। তার প্রথম গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল রাভেন্সব্রুক, যেখানে তিনি শৃঙ্খলা এবং বন্দী নিয়ন্ত্রণের উপর প্রাথমিক প্রশিক্ষণ পান। তাকে শক্তি প্রয়োগ করে শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশ্ন না করে নির্দেশাবলী অনুসরণ করতে শেখানো হয়েছিল। সেখান থেকে তাকে মাজেদানেকে স্থানান্তর করা হয়, যেখানে তিনি নজরদারি দায়িত্ব পালন করতে থাকেন। মাজেদানেকে এবং পরে আউশবিৎসে এলার্ট মহিলা ব্লকগুলির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। যদিও নিষ্ঠুরতার ক্ষেত্রে তার খ্যাতি ইরোমা গ্রেসের মতো অন্যান্য ব্যক্তিত্বের মতো ছিল না, তবে বেশ কয়েকটি সাক্ষ্য ইঙ্গিত দিয়েছে যে তিনি কঠোর শারীরিক শাস্তি দিতেন এবং জোরপূর্বক শ্রমের জন্য নির্বাচনে অংশ নিতেন। উল্লেখ করা হয়েছে যে তিনি সেই বন্দীদের মারধর করতেন যারা প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনে চলতেন না বা যারা কাজের সময় ক্লান্ত হয়ে পড়ে যেতেন। 1945 সালের শুরুতে, যখন তৃতীয় রাইখের পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং যুদ্ধক্ষেত্রগুলি পিছু হটতে থাকে, তখন এলার্টকে বার্গেন-বেলসেনে স্থানান্তর করা হয়। সেখানে তিনি শিবিরের শেষ এবং সবচেয়ে খারাপ মাসগুলিতে শিবির সংগঠনের সহকারী হিসাবে কাজ করেছিলেন। বার্গেন-বেলসেনে জীবন প্রায় অসহনীয় ছিল। রোগ অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছিল, পর্যাপ্ত খাবার ছিল না এবং মৃতদেহগুলি দাফন না করে স্তূপীকৃত করা হয়েছিল। এই বিশৃঙ্খলার মধ্যে এলার্ট কঠোর পদ্ধতি ব্যবহার করে হলেও শৃঙ্খলার একটি বাহ্যিক রূপ বজায় রাখার চেষ্টা করেছিলেন।
চরম পরিস্থিতি সত্ত্বেও তিনি বন্দীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা অব্যাহত রেখেছিলেন। ব্রিটিশ বাহিনী কর্তৃক শিবিরটি মুক্ত করার পর এলার্টকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি বন্দীদের মারধর এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য শক্তি ব্যবহার করার কথা স্বীকার করেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে শিবিরের পরিস্থিতি ভয়াবহ ছিল, তবে দাবি করেছিলেন যে তিনি একটি হতাশাজনক পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন। বেলসেন বিচারে তার মনোভাব অন্যান্য অভিযুক্তদের থেকে আলাদা ছিল। তিনি নির্যাতনের কথা অস্বীকার করেননি, যদিও তিনি উচ্চতর কর্তৃপক্ষের আদেশ পালন এবং শিবিরের চরম অবস্থার অধীনে কাজ করার কথা বলে তাদের ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তিনি আরও দাবি করেছিলেন যে তিনি কখনও কখনও কিছু বন্দীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যখন তা সম্ভব ছিল। তার বিবৃতি শিবিরের অভ্যন্তরীণ কাজকর্ম এবং মহিলা প্রহরীদের ভূমিকা বর্ণনা করার স্পষ্টতার জন্য মনোযোগ আকর্ষণ করেছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে নির্বাচন, শাস্তি এবং দৈনন্দিন কাজগুলি সংগঠিত হয়েছিল। তার স্বীকারোক্তি বন্দী শিবিরগুলির অভ্যন্তরে পরিচালিত ক্ষমতার গতিশীলতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছিল। হার্টা এলার্ট যদিও তার দায় স্বীকার করেছিলেন, তবুও তার অপরাধের ভয়াবহতা তাকে দোষী সাব্যস্ত হওয়ার দিকে নিয়ে যায়। তবে বিচারে তিনি মৃত্যুদণ্ড পাননি, বরং 15 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এলার্ট তার নির্ধারিত শাস্তির মাত্র একটি অংশই ভোগ করেছিলেন। সাধারণ ক্ষমার আওতায় মূল সাজার অর্ধেকেরও কম সময়, মাত্র 8 বছর, কারাগারে কাটানোর পর 1953 সালে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি জার্মানিতে নিভৃতে জীবনযাপন করতে থাকেন এবং সেখানেই তার মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রক্রিয়াগুলির মধ্যে তার মামলাটি উল্লেখযোগ্য, কারণ অন্যান্য অনেক অভিযুক্তের বিপরীতে তিনি তার অংশগ্রহণ অস্বীকার করেননি বা ঘটনাগুলিকে লঘু করার চেষ্টা করেননি। তবে তার দোষ স্বীকার ভুক্তভোগীদের সৃষ্ট বেদনা পরিবর্তন করেনি। হার্টা এলার্ট শিবির ব্যবস্থার একটি কম দৃশ্যমান দিকের প্রতিনিধিত্ব করেন, এমন ব্যক্তিরা যারা ক্ষমতার সর্বোচ্চ স্তরে না থেকেও সরাসরি এবং দৈনন্দিন ভিত্তিতে সহিংসতা ও দমন নীতির বাস্তবায়ন করেছিলেন। হার্টা বোথে, শক্তি ও দমন। হার্টা বোথে ছিলেন সেই মহিলা প্রহরীদের একজন যিনি নাৎসি বন্দী শিবিরগুলিতে সংঘটিত নির্যাতনের সাথে তার জড়িত থাকার জন্য ইতিহাসে স্থান করে নিয়েছিলেন। 1921 সালে জার্মানির টেটারোতে তার জন্ম। যুদ্ধের আগে তিনি একজন সহকারী নার্স হিসাবে কাজ করতেন। 1942 সালে তাকে শিবিরগুলিতে প্রহরী হিসাবে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছিল। প্রায় 1.8 মিটার উচ্চতা এবং তার শক্তিশালী শারীরিক গঠনের কারণে কেউ কেউ তাকে বেলসেনের দৈত্য বলে ডাকত। তিনি রাভেন্সব্রুকে প্রশিক্ষণ শুরু করেন, যা মহিলা এসএস সদস্যদের প্রধান প্রশিক্ষণ শিবির ছিল। প্রশিক্ষণের পর বোথেকে আউশভিটস এবং পরবর্তীতে বার্গেন-বেলসেন সহ বিভিন্ন শিবিরে পাঠানো হয়েছিল। এই স্থানগুলিতে থাকাকালীন অসংখ্য সাক্ষী বন্দীদের প্রতি তার সহিংস আচরণের কথা জানিয়েছেন। আউশভিটসে তিনি জোরপূর্বক শ্রমে নিযুক্ত মহিলা বন্দীদের দলগুলির তত্ত্বাবধান করতেন। তিনি একটি কাঠের লাঠি দিয়ে বন্দীদের নির্মমভাবে মারধরের জন্য পরিচিত ছিলেন, যা তিনি সর্বদা তার সাথে রাখতেন। তার আক্রমণের শক্তিতে অনেক ভুক্তভোগী গুরুতরভাবে আহত হতেন। 1945 সালের মার্চ মাসে যখন তাকে বার্গেন-বেলসেনে স্থানান্তর করা হয়, তখন শিবিরটি ইতিমধ্যেই চরম অনিশ্চিত অবস্থায় ছিল। ক্ষুধা, রোগ এবং অপরিচ্ছন্নতা সেই স্থানে আধিপত্য বিস্তার করেছিল। তা সত্ত্বেও বোথে একটি নির্মম কঠোর মনোভাব বজায় রেখেছিলেন। বিভিন্ন সাক্ষী দাবি করেছেন যে তারা বোথেকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই বন্দিনীদের মারধর করতে দেখেছেন। বিশেষ করে যারা দুর্বলতার কারণে পড়ে যেত বা দ্রুত আদেশ পালন করতে পারত না, তাদের তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে শাস্তি দিতেন। বার্গেন-বেলসেনের মুক্তির সময় বোথেকে অন্যান্য এসএস কর্মীদের সাথে বন্দী করা হয়েছিল। বেলসেন বিচারে তার উচ্চতা এবং ব্যক্তিত্বের কারণে তার উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করেছিল। তার আত্মপক্ষ সমর্থনে হার্টা বোথে বন্দীদের মারধরের কথা স্বীকার করেছিলেন, কিন্তু দাবি করেছিলেন যে তিনি কি শৃঙ্খলা বজায় রাখতে এবং কি সম্পূর্ণ বিশৃঙ্খলাকে এড়াতে কাজ করেছিলেন। তবে তার বিরুদ্ধে সাক্ষ্যগুলি একটি নিয়মতান্ত্রিক নির্যাতনের ধরন দেখিয়েছে। আদালতে বেশ কয়েকজন বেঁচে থাকা ব্যক্তি তাকে সবচেয়ে হিংস্র প্রহরীদের একজন হিসাবে চিহ্নিত করেছিলেন। তারা বর্ণনা করেছিলেন যে কিভাবে তিনি তার শক্তি ব্যবহার করে যারা সবে নিজেদের পায়ে ধরে রাখতে পারত তাদের নির্দয়ভাবে শাস্তি দিতেন। বিচারিত অন্যান্য মহিলা প্রহরীদের বিপরীতে বোথেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার সাজা বিতর্ক সৃষ্টি করেছিল, কারণ অনেকে মনে করেছিলেন যে তার কর্মের জন্য আরও কঠোর শাস্তি প্রাপ্ত ছিল। বোথেকে 1951 সালে তার সাজার একটি অংশ ভোগ করার পরেই মুক্তি দেওয়া হয়েছিল। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর
তিনি জার্মানিতে একটি গোপন জীবনযাপন করেছিলেন। তিনি জনসাধারণের দৃষ্টি এড়িয়ে চলতেন এবং পরিচিতি এড়াতে অন্য পদবি ব্যবহার করে জীবনযাপন করতেন। তিনি সাধারণ কাজ করতেন এবং তার অতীত সম্পর্কে কথা বলা এড়িয়ে চলতেন। 1999 সালে একটি বিরল টেলিভিশন সাক্ষাৎকারে বোথে শিবিরগুলিতে তার অংশগ্রহণ সম্পর্কে কথা বলেছিলেন। সাক্ষাৎকারের সময় তিনি জোর দিয়ে বলেছিলেন যে তাকে তার পদ গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল এবং তিনি কাউকে হত্যা করার কথা অস্বীকার করেছিলেন। এই বিবৃতিগুলি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, বিশেষ করে হোলোকাস্ট থেকে বেঁচে যাওয়া গোষ্ঠীগুলির মধ্যে। অনেকে তার অবস্থানকে কৃতকর্মের প্রতি দায়িত্বের অভাব বলে মনে করেছিলেন। যে অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন তা জার্মানিতে সম্প্রচারিত হয়েছিল এবং নাৎসি ব্যবস্থার মধ্যে ব্যক্তিদের ভূমিকা নিয়ে জনমতে বিতর্ক সৃষ্টি করেছিল। যদিও বোথে দাবি করেছিলেন যে তিনি কেবল তার কাজ করছিলেন, অনেকের কাছে এটি ছিল একটি উদাহরণ যে কিভাবে ঘটনা অস্বীকার ও লঘু করার প্রবণতা দশক পরেও বিদ্যমান ছিল। হার্টা বোথে 2000 সালে মারা যান। তার চিত্র বন্দি শিবিরগুলিতে হাজার হাজার বন্দির ভোগান্তির সাথে চিরতরে যুক্ত হয়ে থাকবে। আইরিন হাস্কে, রান্নাঘর থেকে নির্যাতন। আইরিন হাস্কে বার্গেন-বেলসেন বন্দি শিবিরে কর্মরত মহিলা কর্মীদের মধ্যে কম পরিচিত নামগুলির মধ্যে একটি। তবে নির্যাতনের ব্যবস্থায় তার ভূমিকা প্রতিফলিত করে যে কিভাবে সহিংসতা কেবল উচ্চপদস্থ ব্যক্তিত্বদের দ্বারাই নয়, যারা গৌণ পদে অধিষ্ঠিত ছিলেন তাদের দ্বারাও অব্যাহত ছিল। হাস্কে মূলত শিবিরের রান্নাঘরে কাজ করতেন, এমন একটি পদ যা তুচ্ছ হওয়ার পরিবর্তে বন্দীদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় খাদ্য বিতরণের উপর তাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছিল। বার্গেন-বেলসেনে চরম ক্ষুধা প্রতিদিনের শাস্তির অংশ ছিল। যারা রান্নাঘরে কাজ করত তারা সরাসরি বা পরোক্ষভাবে বন্দীদের জীবন বা মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারত। খাদ্যের প্রবেশাধিকার ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে। শিবির মুক্ত হওয়ার পর সংগৃহীত বিভিন্ন সাক্ষ্য ইঙ্গিত দিয়েছে যে হাস্কে কেবল প্রশাসনিক কাজই করতেন না, বরং বন্দীদের সাথে দুর্ব্যবহারে সক্রিয়ভাবে অংশ নিতেন। তিনি তাদের মারধর করতেন যারা উচ্ছিষ্টের সন্ধানে রান্নাঘরের কাছে যেত বা অতিরিক্ত খাবার পাওয়ার চেষ্টা করত। রান্নাঘরে তার কাজ তাকে শিবিরের বৈশিষ্ট্যপূর্ণ নৃশংসতা থেকে দূরে রাখেনি। বিপরীতে বেশ কয়েকজন বেঁচে থাকা ব্যক্তি তাকে তার আক্রমণাত্মক আচরণ এবং সহানুভূতিহীনতার জন্য ভীতিকর ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করেছিলেন। 1945 সালের এপ্রিলে ব্রিটিশ বাহিনী বার্গেন-বেলসেন মুক্ত করার সময় হাস্কেকে অন্যান্য কর্মীদের সাথে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি কোনো প্রতিরোধ করেননি। কিছু বন্দী দ্রুত তাকে শনাক্ত করে যারা তাকে দুর্ব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের একজন হিসাবে চিনতে পেরেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ভূমিকা লঘু করার চেষ্টা করেছিলেন, এই দাবি করে যে তিনি বন্দীদের উপর কর্তৃত্ববিহীন কেবল একজন সামান্য কর্মী ছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি কেবল আদেশ পালন করছিলেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিতে অংশ নেননি। তবে উপস্থাপিত প্রমাণ বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষ্যের সাথে মিলিতভাবে প্রমাণ করেছে যে তার দায়িত্ব রান্নাঘরের কাজের বাইরেও বিস্তৃত ছিল। সহিংসতায় তার সক্রিয় অংশগ্রহণ তাকে বেলসেন বিচারে অভিযুক্তদের মধ্যে স্থান করে দিয়েছে। বিচার চলাকালীন হাস্কে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হন। তার প্রতিরক্ষা তাকে শিবির ব্যবস্থার মধ্যে একটি অপ্রাসঙ্গিক ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, তাকে সবচেয়ে খারাপ নির্যাতন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। তবে বেঁচে থাকা ব্যক্তিরা একটি ভিন্ন বিবরণ দিয়েছেন। তারা সাক্ষ্য দিয়েছেন যে হাস্কে দুর্বল বন্দীদের মারধর করত, যারা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল তাদের খাবার অস্বীকার করত এবং মাঝে মাঝে যারা সাহায্য চাইত তাদের অপমান করত। এই কাজগুলি, যদিও স্বতন্ত্র, নিষ্ঠুরতার একটি কাঠামোর অংশ ছিল যা বার্গেন-বেলসেনের প্রতিটি কোণে প্রবেশ করেছিল। অবশেষে আদালত বিবেচনা করে যে, যদিও তার ভূমিকা নেতৃত্বস্থানীয় ছিল না, তিনি বন্দীদের দুর্ভোগে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিলেন। তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়। প্রধান দায়ীদের তুলনায় তার কারাদণ্ডের মেয়াদ কম ছিল। এই পার্থক্য শিবিরের অভ্যন্তরে দায়িত্বের স্তরবিন্যাস প্রতিফলিত করে, তবে তার ব্যক্তিগত জড়িত থাকার বিষয়টি ক্ষমা করেনি। তার সাজা ভোগ করার পর আইরিন হাস্কের জনসাধারণের চিহ্ন হারিয়ে যায়। কারাগারের পরের জীবন সম্পর্কে কোনো স্পষ্ট রেকর্ড নেই। ধারণা করা হয় যে বন্দি শিবিরগুলির অনেক প্রাক্তন কর্মীর মতো তিনি তদন্ত নজরদারি এড়িয়ে একটি গোপন জীবনযাপন করেছিলেন। তার গল্পটি একটি উদাহরণ যে কিভাবে বন্দি শিবিরগুলির নিপীড়ন ব্যবস্থা কেবল বড় ব্যক্তিত্বের উপরই নির্ভর করত না, বরং অসংখ্য সহযোগীর উপরও নির্ভর করত যারা আরও বিচক্ষণ অবস্থান থেকে সক্রিয়ভাবে দুর্ভোগে অবদান রেখেছিল। আইরিন হাস্কে অন্যান্য প্রহরীদের চেয়ে কম পরিচিত হলেও সহিংসতার একটি যন্ত্রের অংশ ছিলেন যেখানে প্রতিটি অংশগ্রহণকারী তাদের পদ নির্বিশেষে একটি দায়িত্ব বহন করত।
হাস্কের মামলা প্রমাণ করে যে শিবিরগুলিতে নৃশংসতা বড় আকারের কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ছোট ছোট দৈনন্দিন কাজ, যেমন খাবার অস্বীকার করা বা দুর্বল বন্দীকে মারধর করা, এমন একটি ব্যবস্থাকে শক্তিশালী করেছিল যা ধ্রুবক অমানবিকীকরণের উপর নির্ভরশীল ছিল। শেষ দিনগুলিতে প্রতিশোধ। 1945 সালের 15 এপ্রিল ব্রিটিশ বাহিনী কর্তৃক বার্গেন-বেলসেনের মুক্তি কেবল শিবিরের উপর নাৎসি নিয়ন্ত্রণের অবসান ঘটায়নি, বরং মুক্ত বন্দীদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটায়। বছরের পর বছর নির্যাতন, ক্ষুধা ও মৃত্যুর পর অনেক বন্দির চাপা রাগ এসএস কর্মী এবং তথাকথিত কিকাপো সুবিধাপ্রাপ্ত বন্দীদের বিরুদ্ধে ফেটে পড়ে, যারা ভালো অবস্থার বিনিময়ে প্রহরীদের সাথে সহযোগিতা করত। কাপোরা মূলত সেই বন্দী ছিলেন যারা শিবিরের অভ্যন্তরে নিয়ন্ত্রণমূলক ভূমিকা গ্রহণ করেছিলেন। তারা কাজ সংগঠিত করতেন, শৃঙ্খলা বজায় রাখতেন এবং প্রায়শই শাস্তিতে অংশ নিতেন। অন্যান্য বন্দীদের জন্য তারা প্রতিদিনের নিপীড়নের একটি সম্প্রসারণের প্রতিনিধিত্ব করত। বার্গেন-বেলসেনে নাৎসি ব্যবস্থার পতনের সাথে সাথে ব্রিটিশরা মানবিক সংকটের বিশালতায় অভিভূত হয়েছিল এবং অবিলম্বে শিবিরের সমস্ত সেক্টর নিয়ন্ত্রণ করতে পারেনি। ক্ষমতার সেই শূন্যতায় স্বতঃস্ফূর্ত প্রতিশোধের কাজগুলি দেখা দেয়। বেশ কয়েকজন সাক্ষী বর্ণনা করেছেন যে মুক্তির প্রথম দিনগুলিতে কিছু কাপোকে ক্ষুব্ধ বন্দীদের দল মারধর করে হত্যা করেছিল। অন্যদের ব্যারাক থেকে টেনে বের করে সংক্ষিপ্তভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শিবিরে বন্দী এসএস কর্মীদের বিরুদ্ধেও সহিংসতা পরিচালিত হয়েছিল। যদিও ব্রিটিশরা বন্দীদের অনিয়ন্ত্রিত প্রতিশোধ থেকে রক্ষা করার চেষ্টা করেছিল, বেশ কয়েকটি ক্ষেত্রে তারা গণপিটুনি এড়াতে পারেনি। বিশৃঙ্খল পরিস্থিতি, ক্ষুধা, রোগ এবং কাঠামোর অভাব প্রথম কয়েকদিন শৃঙ্খলা বজায় রাখা প্রায় অসম্ভব করে তুলেছিল। ব্রিটিশ কর্মকর্তারা জীবন বাঁচানো, টাইফাসের বিস্তার নিয়ন্ত্রণ এবং মৃতদের কবর দেওয়ার চেষ্টা করার দিকে তাদের প্রচেষ্টা কেন্দ্রীভূত করেছিলেন, অন্যান্য বিষয়গুলিকে গৌণ করে রেখে। কাপোদের প্রতি অসন্তোষ কেবল তাদের সহযোগী ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে অন্যরা যখন কষ্ট পাচ্ছে তখন তারা লাভবান হয়েছে। কেউ কেউ তাদের ক্ষমতার অপব্যবহার করে, অন্যান্য বন্দীদের সাথে দুর্ব্যবহার করে বা সামান্য খাদ্যের রেশন চুরি করে। তাৎক্ষণিক ন্যায়বিচারের অভাব অনেক বেঁচে থাকা ব্যক্তিকে তাদের নিজস্ব হাতে ব্যবস্থা নিতে প্ররোচিত করেছিল। তাদের জন্য তাদের প্রাক্তন নিপীড়কদের কষ্ট ভোগ করতে দেখা বহু বছরের সঞ্চিত ব্যথার পর সরাসরি ন্যায়বিচারের একটি রূপের প্রতিনিধিত্ব করত। এই প্রতিশোধের ঘটনায় কতজন কাপো এবং প্রহরী মারা গিয়েছিল তার সঠিক পরিসংখ্যান নেই। ব্রিটিশ সরকারি প্রতিবেদনে বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ রয়েছে, তবে যে স্বাস্থ্যগত জরুরি অবস্থার তারা করেছিল তার কারণে প্রতিটি ঘটনার নথিভুক্ত করার অগ্রাধিকার কম ছিল। শিবিরে শৃঙ্খলা পুনরুদ্ধার হওয়ার সাথে সাথে ব্রিটিশরা প্রাক্তন কাপো এবং বন্দী এসএস কর্মী সহ সকল বেঁচে থাকা ব্যক্তিদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিল। অনেককে পরে বিচারের মুখোমুখি করার জন্য কারাগারে স্থানান্তর করা হয়েছিল। প্রতিশোধের এই কাজগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে বোধগম্য হলেও বন্দীরা যে মাত্রার হতাশা ও আঘাত সহ্য করেছিল তা দেখিয়েছিল। সেই দিনগুলির সহিংসতা বার্গেন-বেলসেনের জীবনের বৈশিষ্ট্যপূর্ণ নৃশংসতার ব্যবস্থার সরাসরি প্রতিক্রিয়া ছিল। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড আনুষ্ঠানিকভাবে সংগঠিত বা পরিচালিত হয়নি। এটি এমন একটি পরিবেশে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ছিল যেখানে আইন ও শৃঙ্খলা ভেঙে পড়েছিল এবং যেখানে বহু বছরের সঞ্চিত ব্যথা ও অবিচার একটি তাৎক্ষণিক মুক্তির পথ খুঁজে পেয়েছিল। শিবির পতনের পর ভুল। 1945 সালের 15 এপ্রিল ব্রিটিশ বাহিনী কর্তৃক বার্গেন-বেলসেনের মুক্তি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, কিন্তু এটি এমন কিছু ভুলের জন্ম দিয়েছিল যার ফলে অনেক জীবনহানি ঘটেছিল যা বাঁচানো যেত। পৌঁছানোর পর ব্রিটিশরা সম্পূর্ণ ধ্বংসের একটি দৃশ্য দেখতে পেল, হাজার হাজার অসমাহিত মৃতদেহ, নিয়ন্ত্রণের বাইরে রোগ এবং কয়েক হাজার গুরুতর অবস্থায় বেঁচে থাকা মানুষ। ট্র্যাজেডির বিশালতা কর্মের যে কোনো পূর্ব পরিকল্পনাকে ছাড়িয়ে গিয়েছিল। প্রধান ভুলগুলির মধ্যে একটি ছিল স্বাস্থ্য পরিস্থিতির গুরুত্বকে অবমূল্যায়ন করা। টাইফাস ইতিমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও কার্যকরভাবে কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রয়োগ করতে দেরি হয়েছিল। প্রথম দিনগুলিতে অনেক মুক্ত বন্দী শিবির এবং এর আশেপাশে অবাধে ঘুরে বেড়াত। নিয়ন্ত্রণের এই অভাব বেঁচে থাকা এবং ব্রিটিশ সৈন্যদের উভয়ের মধ্যেই মারাত্মক রোগের বিস্তারকে বাড়িয়ে তুলেছিল। আরেকটি গুরুতর সমস্যা ছিল খাদ্য সরবরাহ। সাহায্য করার অভিপ্রায়ে ব্রিটিশরা টিনজাত মাংস এবং শক্ত বিস্কুটের মতো স্ট্যান্ডার্ড সামরিক রেশন বিতরণ করেছিল। যে বন্দীরা মাস বা বছর ধরে চরম অপুষ্টিতে ভুগছিল তাদের জন্য এই খাবারগুলি হজম করা অসম্ভব ছিল। অতিরিক্ত ভারী খাবার গ্রহণের কারণে অনেক বেঁচে থাকা ব্যক্তি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জটিলতায় মারা যান। মারাত্মক অনাহারের শিকার ব্যক্তিদের খাওয়ানোর বিষয়ে জ্ঞানের অভাবের মারাত্মক পরিণতি হয়েছিল।
এছাড়াও বিশেষায়িত চিকিৎসা কর্মীদের প্রাথমিক অভাব ছিল। যদিও ব্রিটিশরা স্বাস্থ্যসেবা দল মোতায়েন করেছিল, তবে তারা কয়েক হাজার গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না। স্থাপিত ফিল্ড হাসপাতালগুলি অপ্রতুল ছিল। অনেক বন্দী চিকিৎসা সহায়তা বা কোনো কার্যকর সাহায্য ছাড়াই মারা যান। আরেকটি ভুল ছিল বিদেশি সৈন্যদের, যেমন শিবিরে উপস্থিত হাঙ্গেরীয় সৈন্যদের, নজরদারি কাজ অর্পণ করা। প্রথম দিনগুলিতে এই প্রহরীদের দ্বারা মুক্ত বন্দীদের উপর নির্যাতন ও হত্যার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ন্যায়বিচার প্রশাসনের ক্ষেত্রেও সমস্যা ছিল। এসএস কর্মীদের কিছু সদস্যকে মুক্ত বন্দীদের সাথে একই শিবিরে আটক রাখা হয়েছিল, যা উত্তেজনা ও সহিংসতার জন্ম দিয়েছিল। সময়ের সাথে সাথে ব্রিটিশরা এই ভুলগুলির কিছু সংশোধন করতে শুরু করে। তারা বিশেষ ডায়েট তৈরি করার জন্য পুষ্টি বিশেষজ্ঞদের নিয়ে আসে, বৃহত্তর হাসপাতাল স্থাপন করে এবং বন্দীদের প্রাক্তন কারারক্ষীদের থেকে আলাদা করে। তবে অনেকের জন্য এই উন্নতিগুলি অনেক দেরিতে এসেছিল। অনুমান করা হয় যে মুক্তির পরের সপ্তাহগুলিতে 13 থেকে 14,000 বন্দী রোগ, মারাত্মক অপুষ্টি এবং প্রাথমিক চিকিৎসার ত্রুটির কারণে মারা গিয়েছিল। ব্রিটিশ কমান্ডোরা নিজেরাই পরে স্বীকার করেছিলেন যে, যদিও তারা সরল বিশ্বাসে কাজ করেছিল, তবে এত বড় আকারের মানবিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুতির অভাব উচ্চ সংখ্যক মৃত্যুর কারণ হয়েছিল। বার্গেন-বেলসেনের অভিজ্ঞতা একটি বেদনাদায়ক শিক্ষা হিসাবে কাজ করেছিল। জার্মানির অন্যান্য স্থানের মতো ভবিষ্যতের শিবির মুক্তিতে মিত্র বাহিনী বেলসেনে করা ভুল থেকে শিক্ষা নিয়ে আরও সতর্কতার সাথে কাজ করেছিল। বার্গেন-বেলসেনের মুক্তি মানবতার একটি কাজ ছিল, তবে এটি ব্যাপক দুর্ভোগ পরিচালনা এবং এত বড় আকারের দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত না থাকার পরিণতিগুলিও দেখিয়েছিল। জোসেফ ক্রেমার কর্তৃত্বের মুখোমুখি। বিচারের জোসেফ ক্রেমার নাৎসি বন্দি শিবির ব্যবস্থার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। 1906 সালে জার্মানির মিউনিখে তার জন্ম এবং 1932 সালে তিনি নাৎসি পার্টি এবং এসএসে যোগ দেন। বন্দি শিবিরগুলিতে তার কর্মজীবন ডাচাউতে শুরু হয়েছিল, যেখানে তিনি প্রহরী হিসাবে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি শাৎসেনহাউসেন এবং মুথাউজেনে কাজ করেন, বন্দীদের ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেন। 1940 সালে তাকে আউশবিৎসে স্থানান্তর করা হয়, যেখানে তিনি প্রশাসনিক ও তত্ত্বাবধায়ক পদে অধিষ্ঠিত ছিলেন। আউশবিৎস-এ থাকার সময় তিনি শিবিরের অভ্যন্তরীণ সংগঠন এবং জোরপূর্বক শ্রমের তত্ত্বাবধানে জড়িত ছিলেন। 1944 সালে ক্রেমারকে আউশবিৎস-বির্কেনাউয়ের কমান্ডার নিযুক্ত করা হয়েছিল, যা আউশবিৎস কমপ্লেক্সের প্রধান নির্মূল কেন্দ্র। তিনি বন্দীদের পরিবহন এবং গ্যাস চেম্বারে কাদের পাঠানো হবে তা নির্ধারণকারী নির্বাচনগুলির আগমন তত্ত্বাবধান করতেন। বির্কেনাউতে তার সময় নাৎসি শাসনের আদেশ কার্যকর করার ক্ষেত্রে তার দক্ষতার জন্য চিহ্নিত হয়েছিল। তাকে ঠান্ডা, পদ্ধতিগত এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি সম্পূর্ণ অনুগত ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়েছিল। 1944 সালের শেষের দিকে যখন সোভিয়েত সৈন্যরা আউশবিৎসের দিকে অগ্রসর হয়, তখন ক্রেমারকে বার্গেন-বেলসেনে স্থানান্তর করা হয় তার চূড়ান্ত পর্যায়ে শিবিরের কমান্ড গ্রহণের জন্য। আউশবিৎসের বিপরীতে বার্গেন-বেলসেনে গ্যাস চেম্বারের মতো নির্মূলের সুবিধা ছিল না। তবে তার প্রশাসনের অধীনে শিবিরের পরিস্থিতি দ্রুত খারাপ হয়। অতিরিক্ত ভিড়, খাদ্যের অভাব এবং স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করে। প্রতি সপ্তাহে হাজার হাজার বন্দী ক্ষুধা, রোগ এবং অবহেলায় মারা যায়। তার ব্যবস্থাপনার সময় ক্রেমার বন্দীদের জীবনযাত্রার উন্নতির জন্য সামান্যই উদ্যোগ দেখিয়েছিলেন। পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তিনি ব্যাপক মৃত্যু বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নেননি। যখন ব্রিটিশ বাহিনী বার্গেন-বেলসেনে পৌঁছেছিল, তখন তারা ক্রেমারকে শিবিরে খুঁজে পায়। তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং ব্রিটিশ সৈন্যদের সাথে স্থানটি ঘুরে দেখার সময় ছবি তোলা হয়, যা তিনি যে অমানবিক পরিস্থিতি তৈরি করেছিলেন তা দেখায়। জিজ্ঞাসাবাদের সময় ক্রেমার দাবি করেছিলেন যে তিনি শিবিরের পরিস্থিতির উন্নতির জন্য সাহায্যের অনুরোধ করেছিলেন, কিন্তু তার অনুরোধ তার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপেক্ষা করেছিলেন। তবে বেঁচে থাকা এবং অন্যান্য কর্মকর্তাদের সাক্ষ্য দেখিয়েছে যে তিনি বন্দীদের সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ নেননি। বেলসেন বিচারে ক্রেমার যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হন। কমান্ডার হিসাবে তার ভূমিকার কারণে তিনি প্রধান অভিযুক্তদের একজন ছিলেন। তার বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্যগুলি চিকিৎসা সেবার অভাব, পর্যাপ্ত খাদ্যের অভাব এবং তার অধীনে বন্দীদের প্রতি অমানবিক আচরণের বিস্তারিত বিবরণ দেয়া। ক্রেমারকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1945 সালের 13 ডিসেম্বর বার্গেন-বেলসেনের অন্যান্য কর্মীদের সাথে তাকে হামেলিন কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল। তার চিত্র ভীতির এক আমলা হিসাবে খোদাই করা হয়েছিল,
এমন একজন যিনি সরাসরি শারীরিক সহিংসতার আদেশ না দেখিয়েও এমন পরিস্থিতি তৈরি ও সহজতর করেছিলেন যা কয়েক হাজার মানুষের মৃত্যুর দিকে ধাবিত করেছিল। জোসেফ ক্রেমারের মামলা প্রমাণ করে যে যুদ্ধাপরাধের দায় কেবল যারা সহিংসতা চালায় তাদের উপরই বর্তায় না, বরং যারা কমান্ডের পদে থেকে হস্তক্ষেপ না করে দুর্ভোগ অব্যাহত রাখতে দেয় তাদের উপরও বর্তায়। ১৯৪৫ সালের এপ্রিলে ব্রিটিশ বাহিনী বার্গেন-বেলসেন মুক্ত করে এবং মৃত্যু ও চরম কষ্টের একটি স্থান আবিষ্কার করে। কয়েক হাজার বন্দী, যাদের বেশিরভাগই ইহুদি, মৃত অবস্থায় পড়েছিল বা ক্ষুধা ও রোগে ধীরে ধীরে মারা যাচ্ছিল। তারা যা খুঁজে পেয়েছিল তা তারা আগে যা দেখেছিল তার চেয়েও ভয়াবহ ছিল। জীবন বাঁচানোর প্রচেষ্টা সত্ত্বেও প্রস্তুতির অভাব এবং বেঁচে থাকা ব্যক্তিদের যত্নে ত্রুটি নতুন ক্ষতির কারণ হয়েছিল। অনুপযুক্ত খাবার গ্রহণের পর অনেকে সংক্রমণ, মারাত্মক অপুষ্টি এবং জটিলতায় মারা যান। বেলসেন বিচারের মাধ্যমে এই অপরাধের জন্য সরাসরি দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হয়েছিল। ইরমা গ্রেস, এলিজাবেথ ভলকেনরাথ এবং জোসেফ ক্রেমারের মতো ব্যক্তিত্বদের বিচার করা হয়েছিল, দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এটি প্রমাণিত হয়েছিল যে নিষ্ঠুরতা, আদেশ দানকারী এবং তা পালনকারী উভয়েরই উপেক্ষা করা হবে না। অ্যালবার্ট পিয়েরপোজেন্টের তত্ত্বাবধানে মৃত্যুদণ্ড কার্যকর করা শিবিরের অন্ধকারতম অধ্যায়গুলির মধ্যে একটি বন্ধ করে দিয়েছে। হার্টা এলার্ট, হার্টা বোথে এবং আইরিন হাস্কের মতো গল্পগুলি স্পষ্ট করে দিয়েছে যে যারা ছোট পদে অধিষ্ঠিত ছিলেন তারাও নিপীড়ন ব্যবস্থার অংশ ছিলেন। মুক্তির পরের দিনগুলিতে কিছু বন্দী তাদের নিজস্ব হাতে আইন তুলে নিয়েছিল, প্রাক্তন কাপো এবং সহযোগীদের আক্রমণ করে। এই স্বতঃস্ফূর্ত কাজগুলি বহু বছরের সহিংসতার পরে জমা হওয়া কষ্টের গভীরতা দেখিয়েছিল। বার্গেন-বেলসেনের ইতিহাস শেখায় যে ভয়াবহতা কেবল সরাসরি সহিংসতার মাধ্যমেই নয়, অবহেলা এবং উদাসীনতার মাধ্যমেও বাড়তে পারে। এবং এটি স্মরণ করিয়ে দেয় যে এমনকি বিশৃঙ্খলার মধ্যেও ন্যায়বিচারের প্রয়োজনীয়তা খোলাখত মোকাবেলা করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। বার্গেন-বেলসেন অমানবিকীকরণের ঝুঁকির এবং একবার যা সম্ভব ছিল তা ভুলে না যাওয়ার গুরুত্বের একটি স্থায়ী সতর্কতা।